রোহান। ওকে রাসেল ভাই, আমার নাম রোহান। আমার বাসা খুলনায় দিঘলিয়া জেলার দেয়ারা গ্রামে। আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। আমি তখন অনেক ছোট যখন ঘটনাটি ঘটে। আমার বাবা অনেক ধার্মিক মানুষ ছিলেন ছোটবেলা থেকেই। প্রতিদিনই নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন ও সুন্দর আতরের গন্ধে এবং রাত জেগে তেলাওয়াত করতেন। একদিন বাবা কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ তিনি অনুভব করেন পুরো রুমটা সুন্দর আতরের গন্ধে ভরে গেছে। আতরের গন্ধটা অনেক তীব্র হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করে কারেন্ট চলে যায়। বাবা মোম জ্বালিয়ে তেলাওয়াতে মগ্ন ছিলেন। তিনি তখন দরজা খুলে যাবার শব্দ পান এবং পেছনে ফিরে দেখতে পান সাদা কাপড় পরে একটি মেয়ে আসছে এবং অনেক সুন্দর দেখতে বাবার ভাষ্যমতে। মেয়েটি জায়নামাজের পাশে বসে এবং বাবাকে বলে, আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর। মেয়েটিকে দেখে বাবা অত্যন্ত ভয় পান এবং তিনি দৌড়ে পাশের রুমে গিয়ে আমার দাদির কাছে এসে অজ্ঞান হয়ে যান। সেদিন রাতে বাবা আর নামাজ পড়েন না, দাদির পাশেই ঘুমিয়ে রাত পার করেন। এরপর থেকে বাবা যেদিনই কোরআন তেলাওয়াত করতেন সেদিনই মেয়েটি আসত। ফলে বাবা অনেক ভয় পেতেন, যার ফলে দাদি বাবাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে জিন ছিল। হুজুর জিনের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটি আসত সে পরী সম্প্রদায়ের ছিল। সে বাবাকে পছন্দ করত, বাবার কোরআন তেলাওয়াত অনেক পছন্দ করত সে, কিন্তু সে আবার কোনো ক্ষতি করত না। হুজুর দাদিকে বলল বাবাকে বিয়ে করিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ, বাবাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ের পরে কাহিনীটা ভিন্ন ছিল। আমাদের ঘরে একটা মাটির বড় কাঁঠাল টাইপের মাটির ব্যাংক ছিল। প্রায়ই হতো কি, ব্যাংকে পয়সা ফেলার শব্দ হতো। এতে বাবা একটু চিন্তিত হলেন। এমনকি বিছানার নিচে থেকেও কুটকুট কুটকুট শব্দ, যার ফলে বাবা বিছানা থেকে নেমে বিছানার নিচে কি আছে সেটা দেখার জন্য চেক করলেন। তিনি বিছানার নিচে উঁকি দিয়ে দেখতে পেলেন একটা মেয়ে বসে আছে, বাবার দিকে তাকিয়ে আছে এবং হাতে একটি সাপ রয়েছে। সেটি দেখা মাত্র বাবা অনেক ভয় পেয়ে যান। একটি মেয়ে বিছানার নিচে, হাতে একটি সাপ, এবং মেয়েটির সাপ বাবার গায়ে ছুঁড়ে মারে। এই সাপটি বাবার হাতে কামড় দেয়। পরবর্তীতে বাবার পুরো শরীর নীল হয়ে যায় এবং ওঝা ডাকিয়ে সেই সাপের বিষ নামানো হয়। ওঝা বাবাকে একটা তাবিজ দেয়। এরপরে তেমন আর কিছু হয়নি অনেকদিন। বাবা তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। কিছুদিন পর সেখানে গিয়ে একদিন পুকুরে গোসল করতে গিয়ে বাবা হাতের তাবিজটি হারিয়ে ফেলেন। বাসায় এসে তিনি লক্ষ্য করেন যে তার তাবিজ হারিয়ে গেছে। সেদিন রাতে বাবা রাতের খাবার শেষে যখন শুয়েছিলেন তখন হালকা তন্দ্রা এসেছে। তিনি লক্ষ্য করলেন একটা বোরকা পরা মহিলা বাবার একদম মুখের ওপর শূন্যে ভেসে আছে। এটা দেখা মাত্রই মহিলাটি বাবার গলা চেপে ধরেন এবং বাবা গোঙাচ্ছিলেন। এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু বাবাকে ধাক্কা দিতেই সেটা গায়েব হয়ে যায়। পরের দিন উঠে নানিকে ব্যাপারটি জানানো হয়। নানি বাবাকে বলেন, তুমি ওই মেয়েটি আসলে বলবে তোমার বউ আছে, সংসার আছে, তুমি তার সাথে যেতে চাও না, সে যেন চলে যায়। আমাদের নানির বাড়ি অনেক বড় বাগান ছিল। বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যান। তখন ফলের মৌসুম ছিল। বাগানের দিকে গিয়ে ভেতরে অনেক দূর থেকে দেখতে পান সাদা কাপড় পরে একটা মেয়ে ভেসে ভেসে আসছে। বাবার কাছে এসে মেয়েটি বাবাকে বলে, আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। তখন বাবা দাদি নানির বলা কথাগুলো মেয়েটিকে বলে যে তার সংসার আছে, তার স্ত্রী আছে, তাকে যেন ছেড়ে দেয়। যার ফলে মেয়েটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বাবাকে সজোরে আঘাত করে। সেখানে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। বাবাকে খুঁজে না পাওয়ায়
মামারা বাগানে গিয়ে বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং ধরে নিয়ে আসে। ওই দিন বাবাকে নানি বাড়ির এলাকায় বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বাবাকে দেখে আসনে বসেন এবং বলেন ওই মেয়েটি বাবাকে অনেক পছন্দ করে এবং বাবাকে নিয়ে যেতে চায়, যার কারণে বাবা যখন বিয়ে করেছে এটি জানতে পারে তখন সে নানাভাবে বাবাকে ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এমনকি সেদিন বিছানার নিচে সাপটি বাবার গায়ে ছুঁড়ে যে মেরেছিল বাবাকে মেরে ফেলার জন্যই সেটি করেছিল। হুজুর বলল একটি তাবিজ এবং গোসল দিলে এটি থেকে রেহাই পাওয়া যাবে। এর জন্য ৭ ঘাটের পানি, গোলাপ জল, হুজুরের পানি পড়ে সবকিছু ঠিক করা হলো এবং প্রাণীর চামড়া দিয়ে তাবিজটি লিখে সেই তাবিজ ব্যবহার করতে দিলে পরবর্তীতে বাবা সেই জিনিসগুলো ব্যবহার করে এবং আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরপরে একদিন বাবাকে স্বপ্নে দেখানো হয় সেই ব্যাংকটি ভাঙার জন্য। পরের দিন বাবা, আমি তখন যথেষ্ট বড় হয়েছিলাম, আমি, বাবা, আম্মু সবার সামনে ব্যাংকটি ভাঙতে থাকেন। ভাইয়া সেটা যখন ভাঙা হয় তখন অনেক পুরনো সময়ের কয়েন পাওয়া যায়, এমনকি অনেক জিনিস পাওয়া যায় যে আগে যেগুলো আমরা দেখিনি। পরে বাবা সেই জিনিসগুলো কোনো হুজুরকে দেখান না, সেগুলো নিজের কাছে রেখে দেন এবং এটাই ছিল ঘটনা। পছন্দ হলে পড়ে শোনাবেন। চলে আসি। চাকরির সুবাদে আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার একটা ছিল। তো আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে আপনার মতিঝিল আরামবাগে বাস কাউন্টারের এখানে দাঁড়িয়েছিলাম। তো আমি আসলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। তো আমার পরিচিত কিছু আপনার অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল। তো ওইখান থেকে ওই আরামবাগে স্টেশন থেকে আমার একটা পরিচিত অ্যাম্বুলেন্সের ড্রাইভার বললো যে ভাই কোথায় যাবেন? তো আমি বললাম যে আমি চিটাগাং যাবো। তো বললো যে আমি তো ওইখানে যাচ্ছি, ঢাকা মেডিকেল থেকে শুধু একজন লোক নিবো, তারপর আপনার সাথে একসাথে চলে যাই। তো বললাম ভাবলাম ঠিক আছে, ওকে, একজন যদি কোম্পানি দেয় সাথে অ্যাম্বুলেন্সে চলে গেলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো আমি ওর সাথে গাড়িতে উঠে অ্যাম্বুলেন্সে উঠে ঢাকা মেডিকেল যাই। যাওয়ার পর ওইখানে দাঁড়িয়ে একটু চাটা করি। এর মধ্যে দেখি যে একটা কফিন অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসা হচ্ছে। তো আমি জানতাম না যে আসলে অ্যাম্বুলেন্সে কি যাচ্ছে। আমি ভাবছিলাম হয়তো রুগী বা কোনো অন্য কিছু যাচ্ছে। কফিন বা লাশ যদি জানা হতো তাহলে আমি অবশ্যই যেতাম না, কারণ এগুলোতে একটু ভয়ে থাকি। তো আপনার যখন কফিনটা দেখি তখন দেখি যে আপনার কফিনটা সম্পূর্ণ মানে ইনটেক করা। কফিনটা ভিতরে ঢোকানোর পরে আমি ড্রাইভারকে বললাম যে তুমি এটা কি উঠাইলা? ভাই কফিন। পরে বললাম যে লোকজন কি সাথে যাবে না? না, আসলে ডেড বডি তো মারা গেছে, সরি আপনার আত্মহত্যার তো আপনার এটা এভাবে নিয়ে যেতে হবে। তো যথারীতি গাড়িতে ওঠানোর পর গাড়ি স্টার্ট করলো। গাড়ি স্টার্ট করার পর আমরা কুমিল্লা না, সরি, 14 গ্রাম পর্যন্ত নরমালি যাই। 14 গ্রামে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়ার জন্য রাস্তায় ব্রেক নেই। ব্রেক নেওয়ার পর আপনার রাস্তার পাশে, হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওইখান থেকে গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর ওইখান থেকে ওইখানে যারা আছে তারা জানে যে ওই সাইডের যে রাস্তাগুলো ওগুলাতে আপনার গাড়ির যে গতিবেগ ঘন্টায় কমপক্ষে 100 এরকম পাওয়ার থাকে। তো আমাদের গাড়িতে মানে শো করতেছে 90 কিলোমিটার পাওয়ার শো করতেছে আর কি গাড়ির গতিবেগ। বাট আমাদের কাছে মনে হইতেছে গাড়ি আরো অনেক স্লো যাচ্ছে। শো করতেছে 90 কিলোমিটার পাওয়ার, কিন্তু মনে হইতেছে 40 কিলোমিটার পাওয়ার গাড়ি যাচ্ছে। আর গাড়িতে আমরা 2 জন আর ডেড বডি তিনটা। বাট মনে হইতেছে যেন 4-5 জন আমরা গাড়িতে আছি, বা গাড়িটা আরো লোড। তো শরীরটা একটু ভালো লাগতেছিল। তো ড্রাইভারের দিকে আমি তাকাচ্ছিলাম। ড্রাইভার বলতেছে ভাই আপনি অন্যদিকে তাকিয়ে করেন না, আপনি সামনের দিকে তাকিয়ে দেখেন, কোনো দিকে তাকানোর দরকার নেই, আপনি আপনার মতো করেন। তো আমি কানে হেডফোন লাগিয়ে একটু চোখে তন্দ্রার মতো আসছিল। তো আমি চেয়ার সাথে করে শুয়ে রয়েছিলাম। তো কখন যে চোখে হালকা ঘুমে আসা পরে আমি বুঝতে পারিনি। তো একটু সামনে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে মনে হয় দেখে নাই, বা ও কি করছে আমি বলতে পারবো না। আইল্যান্ডের উপর দিয়ে ব্রেক না করে আপনার গাড়িটা স্ট্রেট সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এগিয়ে নিয়ে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে যাওয়ার সাথে সাথে আপনার প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভূত হয়। আমার মাথাটা গিয়ে অ্যাম্বুলেন্সের যে ছাদের সাথে বাড়ি খায়। তো প্রচন্ড ব্যথা পায়। ব্যথা পাওয়ার সাথে সাথে ড্রাইভার জিজ্ঞেস করলাম কি হয়েছে? ভাই কিছু দেখেন না? না দেখলে থাক, সমস্যা নাই, কিছু হয় নাই, আমি ফলো করি নাই, ঘুম চোখে গাড়ি চালাইতেছি তো, যাক ব্যথা পান নাই তো? না, বললাম যে না, কোনো ব্যথা পাইনি, সমস্যা নাই।
আচ্ছা ঠিক আছে, আপনি পিছনে থাকেন, আপনি জাস্ট শুধু সামনে দিকে তাকিয়ে থাকেন, আমরা সমস্যা নেই, একটু ইয়ে করেন আর দোয়াটা পড়েন, কোনো ইয়ে নেই। তো ও যখন দোয়াটা পড়ার কথা বললো বা যখন আমি ব্যথা পেলাম, তখন আমার কাছে গাটা একটু ভালো ভালো লাগলো, আমি একটু বুঝতে পারলাম যে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। তখন ও যে সামনে যে আমাদের গাড়ির ভিতরে যে লুকিং গ্লাস বা মিরর যেটা বলি, ওইটা রুমাল দিয়ে ঢেকে দিল। তা বললাম এটা ঢাকতেছো কেন? ভাই পিছনে দিয়ে তাকানো তো কেন, আপনি সামনের দিকে তাকিয়ে থাকেন অথবা ঘুমিয়ে যান। তারপর আমার কিউরিসিটি তো বশত আর শরীরটাও যেতে লাগতেছে, আর গাড়ির গতিবেগ যেখানে 90 কিলোমিটার/আওয়ার, ওইখানে গাড়ি যাচ্ছে 40 কিলোমিটারের নিচে। আর গাড়ি তখন আরো ওজন মনে হইতেছে, গাড়িতে আরো কয়েকজন উঠা বসছে এরকম লাগতেছিল। তো দেন আপনার আর একটু সামনে যাওয়ার পর আবার আবার ঝাঁকুনি, আর আবার ঝাঁকুনি প্লাস আপনার গাড়িটা প্রচন্ড ভার লাগতেছিল আর ঝাঁকুনি লাগতেছিল। এই কারণে আমি ড্রাইভারকে বললাম যে ভাই আমি তাহলে কি কোনো প্রবলেম নাকি? কয়, না ভাই কোনো প্রবলেম নাই। তারপর আমি বললাম যে তাহলে গাড়িটা একটু সাইড করেন, একটু চেক করে নিই। তো দেন গাড়িটা সাইড করলো, গাড়িটা সাইড করার পর আমরা পিছনে চেক করলে দেখলাম না আর সবকিছু এভরিথিং অলরাইট। তো আমরা একটু চা সিগারেট খেটে ওখান থেকে একটু রেস্ট নিয়ে দেন আবার গাড়িতে উঠি। গাড়ি স্টার্ট করার পর আপনার কুর্মিবাগ নামে ওইখানে একটা রোড আছে, কুর্মিবাগের উপরে আর একটু সামনে গেলেই ওইখানে আপনার একটা কবরস্থান আছে। কবরস্থানের একটু সামনে যখন যাই তখন গাড়িতে অদ্ভুত একটা আওয়াজ হয়ে আপনার গাড়িটা মানে স্টপ হয়ে যায়। সাথে সাথে মানে স্টপ বলতে কি, গাড়িটা স্টপ করতে বাধ্য হয়। আমরা গাড়ি থেকে সাথে সাথে বললাম কি হয়েছে। পরে আমরা মানে বুঝতে পারলাম যে গাড়ির পিছন থেকে কোনো একটা আওয়াজ হচ্ছে। তো আমরা তারপর বললাম, ড্রাইভার বললো যে ভাই নিচে নামার দরকার নেই, বাইরে নামার দরকার নেই, আমরা গাড়ি আস্তে আস্তে চালিয়ে নিই। তো তারপর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। এবার পিছন থেকে শব্দ আসতেছিল, কেউ যেন দরজা নক করলে যেরকম শব্দ হয় এরকম নক করার শব্দ আসতেছিল। লাইক আপনার একবার একসাথে 3বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ, আবার দেন 3-4বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ। তো এরকম অবস্থা, আমার খুব ভয় লাগতেছিল, আমিও আমার শরীরটাও খুব ই লাগতেছিল। আমি বললাম যে ভাই কোনো প্রবলেম মনে হইতেছে, একটা কাজ করি, নাহলে আমরা কিছুক্ষণ ব্রেক নেই। বলো ভাই ব্রেক নেওয়ার দরকার নেই, আমরা তো বেশি কিছুক্ষণ নাই, 1 ঘন্টা 1.5 চালালে মনে হয় চলে যাবো, আমরা কন্টিনিউ করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার যে ইচ্ছা। তো ভাই আপনি মিররের দিকে তাকেন, আপনি জাস্ট শুধু সামনের দিকে তাকিয়ে থাকেন। আরেকটু সামনে যখন যাই তখনই আমাদের সাথে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনাটা। আমাদের গাড়িটা হঠাৎ করে আপনার পিছনের যে ডেকের ইটা খুলে যায় আপনার কফিনটা পড়ে যায়। এখন একটা অ্যাম্বুলেন্সের ডেক তো সম্পূর্ণ লক থাকে, আর ডেকটা লক যদি খুলতে হয় ভিতর থেকে খুলতে হবে অথবা চাবি দিয়ে বাইরে থেকে খুলতে হবে। তো কফিনটা যখন পড়ে যায় তখনই আমাদের শরীর আরো বেশি হয়ে যায়। আমরা সাথে গাড়িটা ব্রেক, যেহেতু 90 কিলোমিটার বা 80 কিলোমিটার/আওয়ার গতি ছিল, আমরা প্রায় 10-15-20 গজ সামনে চলে যাওয়ার পর গাড়ি ব্রেক করার পর দেন গ্লাসটা খোঁজা শুরু করি। আশেপাশে যা আছে দেখলাম যে না, গ্লাস কোথাও নাই। তো আমরা গাড়ির পিছনে ব্যাক করে আস্তে আস্তে খুঁজতেছি। এক পর্যায়ে দেখলাম যে লাশ আছে, বাট কফিনটা নাই। তো কফিনটা নাই দেখে আমাদের সবচেয়ে বেশি ভয় লাগছে। তো লাশটাই আমরা টাইনা রাস্তার পাশে পড়েছিল, রাস্তার মধ্যে উঠালাম। ওই আরেকটা কথা বলতে আমি বাই মিস্টেক ভুল হয়ে গেছে, লাশটার গলা কাটা ছিল। তো আপনার গলাটা জাস্ট জয়েন্ট ছিল, আপনার মনে হয় জয়েন করে দিছে এখান থেকে। তো আমরা শুধু শরীরটা পাই, মাথাটা পাচ্ছি না। তখন আমরা হাতে ওনাদের এই যে অ্যাম্বুলেন্সের সাথে যে লাইট থাকবে, লাইট দিয়ে আশেপাশে খোঁজা হলো। প্রায় 5-7 মিনিট খোঁজার পর মাথাটা পাইলাম। বাট মাথাটা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম, যে কাকড়া বা ইঁদুর টাইপের বা মানে কোনো প্রাণী যদি কান বা নাক বা গলার যদি কোনো অংশ মানে খায়, মানে একটু করে খায়, ওইরকম মানে খাওয়া, কান নাক গলা এরকম একটু করে খাওয়া। তো এটা দেখে আমরা দুজনে একজন আর মানে সাহস রাখতে পারলাম না, শক্তি রাখতে পারলাম না। জাস্ট মাথাটা ধরে আমার ড্রাইভারটা ওই মানে বডিটার কাছে ফিকে আমার ফেলে, আমরা রাস্তার উপর দৌড়ে একটা চায়ের দোকানে যাই। যাওয়ার পর এখানে 3-4 জন বসা ছিল, ওনাদেরকে ডিটেলসে বলার পর ওনারা বললো যে ভাই এই রাস্তা তো এমনি খারাপ, ঠিক আছে আপনারা আমাদের সাথে চলেন। তো দেন ওরা আমাদের সাথে আসলো। আসার পর আমরা আপনার ওই ডেড বডিটা দেখার পর ওনারা বলে যে আপনারা একটা কাজ করেন, এখন তো বাজে 3টা 3:30 প্রায়, আর 1-2 ঘন্টা পরে তো আজান দিয়ে দিবে, আপনারা বডিটা রাইখা এখানেই গাড়িটা রাইখা ওয়েট করেন, আজানের পর আপনারা এখান থেকে রওনা দিন, আর রাত্রবেলা যেহেতু এখন আর যায়েন না। পরে আমরা ওইভাবেই মানে বডিটাকে করে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে ওই দোকানের সামনে রেখে
সকাল যখন আজান দেয়, আজানের পর আমরা ওইখান থেকে চলে যাই। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ, আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ।